আচ্ছা, দেবভূমির প্রকৃত অর্থ কি? যেখানে দেবতার নিবাস, নাকি এমন কোনো জায়গা, এমন কোনো শহর, নগর কিংবা গ্রাম যেখানে প্রতিটি গলিতে গলিতে, রাস্তার মোড়ে মোড়ে, গাছের পাতায় পাতায়, নদীর উচ্ছল জলধারায় কিংবা বাতাসের প্রতিটি কণায় কণায় ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করা যায়, যেখানে প্রতিটি শ্বাস প্রশ্বাসে ঈশ্বরের স্পর্শ পাওয়া যায়, যেখানে প্রতিটি শব্দের সঙ্গে ঈশ্বরের নাম উচ্চারিত হয়, তাই হলো দেবভূমি। কিন্তু আদৌ কি এমন কোনো জায়গা হয়? সত্যিই কি পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যাকে দেবভূমি বলা যায়? আছে তো, খুব আছে। এই তো আমি সচক্ষে দেখে এলাম সেই দেবভূমিকে। এই পৃথিবীর বুকেই এমন এক জায়গা দেখে এলাম যেখানে স্বয়ং দেবাদিদেব মহাদেবের বাস। নমস্কার, আমি সুমনা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য বহুগার। হ্যাঁ, আমি বলছি আমাদের এই মর্তলোকের দেবভূমি অর্থাৎ উত্তরাখণ্ডের কথা। আগের পর্বে আমি বলেছিলাম আমাদের কলকাতা থেকে ঋষিকেশ যাওয়া এবং ঋষিকেশে একটা দিন কাটানোর গল্প। আজকের পর্বে বলবো ঋষিকেশ থেকে চোপতা যাওয়ার গল্প। তাহলে বরং শুরু থেকে শুরু করা যাক। ঋষিকেশ থেকে চোপতার দূরত্ব প্রায় 170-80 কিলোমিটার। পাহাড়ি অঞ্চলে 170-80 কিলোমিটার রাস্তা মানে বেশ খানিকটা দূর। কোথাও না থেমে এক টানা গেলেও সময় লাগবে প্রায় 5-6 ঘন্টা। কিন্তু আমাদের ইচ্ছে ছিল যাওয়ার পথে দেবপ্রয়াগ, ধারী দেবীর মন্দির এবং রুদ্রপ্রয়াগ ঘুরে যাব, অর্থাৎ আরও একটু বেশি সময় লাগবে, মানে প্রায় 9 থেকে 10 ঘন্টা। তাই ড্রাইভার দাদার সঙ্গে কথা বলে ঠিক হলো ভোর ভোর রওনা দেব, তাহলে অন্তত বিকেল 4-5টার মধ্যে চোপতা পৌঁছানো যাবে। সেই মতো 7ই এপ্রিল ব্যাগপত্র নিয়ে সকাল সকাল রওনা দিলাম আমরা। আবার বেরিয়েছো বেরিয়ে করতে? আজকে কোথায় যাচ্ছ? সকাল সকাল ঘুমো হয়ে গেছে সকাল সকাল। ঘড়িতে তখন সময় সকাল 6:30। যোগনগরীর চোখে তখনও নরম ঘুমের রেশ, বাতাসে হালকা শীতের আমেজ। উচ্ছল গঙ্গাকে পাশে নিয়ে ঋষিকেশ বদ্রীনাথ রাস্তা ধরে ছুটে চলেছে আমাদের গাড়ি। বেশ কিছুটা যাওয়ার পর পেট ছানান দিতে শুরু করলো। এবার একটু চা জল খাবার না খেলেই নয়। রাস্তার ধারের একটা ধাবায় গাড়ি দাঁড় করানো হলো। ঘড়িতে তখন সময় সকাল 8টা। ধাবায় তখনও সকালের ব্যস্ততার আঁচ পড়েনি। এখানে বলে রাখি, উত্তরাখণ্ডের বেশিরভাগ হোটেল রেস্টুরেন্টেই পিওর ভেজ খাবার পাওয়া যায়। তবে নন ভেজ খাবার যে একেবারেই পাওয়া যায় না তা নয়, কিন্তু তার সংখ্যা নিতান্তই কম, দামও বেশ চড়া। যাই হোক, আমরা অর্ডার করলাম আলুর পরোটা আর গরম গরম চা। খাবারের স্বাদ খুব আহামরি কিছু না হলেও খিদে পেটে তাই মনে হলো অমৃত। কৃষুর খাবার হোটেল থেকেই বানিয়ে এনেছিলাম। 3 জনে মিলে জমিয়ে জলখাবার সেরে আবার যখন রওনা দিলাম তখন প্রায় 8:30 বাজে। তবে বেশি দূর এগোনো গেল না। মিনিট 15 পরেই আবার থামতে হলো, কারণ পৌঁছে গেছি পঞ্চপ্রয়াগের অন্যতম ও শেষ প্রয়াগ দেবপ্রয়াগে। কথিত আছে পুরাকালে দেব শর্মা নামে এক ঋষি এখানে তপস্যা করেছিলেন। সেই থেকে এই জায়গাটির নাম হয়েছে দেবপ্রয়াগ। আবার অনেকের মতে শ্রীরামচন্দ্র ও তার পিতা দশরথ এখানে তপস্যা করেছিলেন, সেই জন্য এই জায়গাটির নাম হয়েছে দেবপ্রয়াগ।
দেব অর্থাৎ দেবতা এবং প্রয়াগ শব্দের অর্থ সঙ্গম। সংস্কৃত ভাষায় দেবপ্রয়াগ কথাটির অর্থ হল এক ঐশ্বরিক সঙ্গম। সত্যি এখানে দুই নদীর যেন ঐশ্বরিক সঙ্গম ঘটেছে। একদিকে দুর্বার গতিতে ছুটে চলা ভাগীরথী, যেন কোনো রণমত্ত অপরাজেয় যোদ্ধা, আর অন্যদিকে ধীর গতিতে বয়ে চলা শান্ত স্নিগ্ধ অলকানন্দা, যেন কোনো ধ্যানমগ্ন দেবী। আর এই দুই নদীর মিলনে জন্ম হয়েছে পুণ্যতোয়া গঙ্গার। কি অপূর্ব সে সঙ্গম, কি অপূর্বতার সৌন্দর্য, যতই দেখি মন আর ভরে না। তাই পায়ে পায়ে আরো একটু এগিয়ে গেলাম। মূল রাস্তার পাশ দিয়ে নেমে গেছে খাড়া সিঁড়ি। ওই রাস্তা ধরে কিছুটা গেলেই সঙ্গম ঘাটে পৌঁছানো যায়। গুটি গুটি পায়ে এগিয়ে চললাম তিনজন। গঙ্গা শুরু, এই গঙ্গা কয়েক ধাপ সিঁড়ি নামতে না নামতেই কানে এলো দুরন্ত ভাগীরথীর ভীষণ গর্জন। সে গর্জন শুনে শরীরে অদ্ভুত এক শিহরণ জাগে। অদ্ভুত এক ভয় মিশ্রিত ভালো লাগায় মন ভরে যায়। সিঁড়ি এবং ঢালাই রাস্তা শেষ হয়েছে যেখানে, সেখানেই ভাগীরথীর ওপর আছে এক ঝুলন্ত ব্রিজ। সেই ব্রিজের ওপর দিয়ে হেঁটে যাওয়াও এক আলাদা অভিজ্ঞতা। নিচে প্রচন্ড গতিতে ছুটে চলেছে ভাগীরথী। তার বয়ে চলার শব্দে নিজের হৃদস্পন্দনও যেন শোনা যায় না। ভাগীরথীর সেই প্রচন্ড গর্জন, দুরন্ত গতি আর তাদের সঙ্গে পাল্লা দিয়ে বয়ে যাওয়া হাওয়া, তিন ধাক্কায় দেখলাম ঝুলন্ত বৃষ্টি একটু একটু দুলছে। ব্রিজের ওপর থেকে বেশিক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকলে অদ্ভুত এক আচ্ছন্নতা এসে গ্রাস করে মনকে। কতক্ষণ যে ওখানে আমি আচ্ছন্নের মতো দাঁড়িয়েছিলাম জানি না। ব্রিজ পেরিয়েই ভাগীরথীর ওই পারে রয়েছে ছোট্ট এক বাজার। বাজারের মধ্যে দিয়ে চলে গেছে সঙ্গম ঘাট যাওয়ার রাস্তা। এইখানে বেশ একটা মজার ঘটনা ঘটেছিল। আমি তো ছবি তুলতে তুলতে আর ভিডিও করতে করতে যাচ্ছি, খেয়ালই করিনি যে কখন কর্ণ আর কৃষু অনেকটাই এগিয়ে গেছে। আমার যখন হুঁশ ফিরল তখন আর ওদের কাউকেই দেখতে পাচ্ছি না। আমি তো বেশ চিন্তায় পড়ে গেছি। যতই এগোই ওদের দুজনকে কিছুতেই খুঁজে পায় না। ফোন করছি, ফোনেও পাওয়া গেল না। এবার আমার রীতিমতো ভয় হতে শুরু করেছে। এরকম অচেনা জায়গায় কোথায় খুঁজবো, কিভাবে খুঁজে পাবো ওদের? আমার যখন প্রায় কাঁদো কাঁদো অবস্থা, তখন সঙ্গম ঘাটে গিয়ে অবশেষে দেখা মিলল দুজনে। উফ, ওই মুহূর্তের অনুভূতিটা বলে বোঝানো সম্ভব না। শুধু মনে হলো যে সঙ্গম দুই ভিন্ন ভিন্ন নদীকে অবধি মিলিয়ে দিতে পারে, এক করে দিতে পারে দুই নদীকে। সেখানে কি কখনো প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ সম্ভব? যাই হোক, ফিরছি যখন ঘড়িতে তখন সময় প্রায় 10টা।
সকালে সেই শিরশিরে ঠান্ডা আমেজ নরম রোদ্দুর উধাও হয়ে গিয়ে বেশ গরম লাগতে শুরু করেছে। তখন অনেকটা পথ বাকি, তাই দেরি না করে আবার চলতে শুরু করলাম। পরবর্তী গন্তব্য ধারী দেবীর মন্দির। শ্রীনগর আর রুদ্রপ্রয়াগের মধ্যবর্তী অঞ্চলে অলকানন্দা নদীর উপরে ধারী দেবীর মন্দিরটি অবস্থিত। ধারী দেবী আদতে মা কালীরই এক রূপ। এখানকার মানুষদের কাছে ধারী দেবী হলেন উত্তরাখণ্ড ও চারধামের রক্ষক। তাই চারধাম যাত্রা শুরু করার আগে মানুষ ধারী দেবীর দর্শন করে তবে যান। মূল রাস্তা থেকে প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে গিয়ে তবে মূল মন্দিরে প্রবেশ করা যায়। এই মন্দিরে মায়ের মূর্তির উপরের অর্ধাংশ রয়েছে, মূর্তির নিচের অর্ধাংশ রয়েছে কালী মঠে। এই দেবীকে অত্যন্ত জাগ্রত বলে বিশ্বাস করেন উত্তরাখণ্ডবাসীরা। তাদের বিশ্বাস, দেবীর পাথরের মূর্তিটি সকালে কুমারী, দুপুরে যুবতী আর সন্ধ্যায় বৃদ্ধার রূপ ধারণ করে। এই মন্দির নিয়েও বহু কাহিনী, বহু রহস্য রয়েছে। কথিত আছে, যতবারই এই মন্দিরকে নদীর উপর থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করার চেষ্টা করা হয়েছে, ততবারই প্রকৃতির ভয়ঙ্কর রুদ্র রূপের সাক্ষী হয়েছে উত্তরাখণ্ডের মানুষ। 2013 সালের কেদারনাথের সেই ভয়ঙ্কর বন্যার কথা মনে আছে? সেই বন্যা হলো এর জলজান্ত প্রমাণ। যাই হোক, কৃষকে সঙ্গে নিয়ে ঘণ্টাধ্বনি, পথ চলতি মানুষের গুনগুন আর রহস্যের ফিসফাস শুনতে শুনতে মন্দিরের দিকে এগিয়ে চললাম আমরা। আর চলতে চলতে উপলব্ধি করলাম এক ঐশ্বরিক শক্তির উপস্থিতি। অনবদ্য সেই উপলব্ধি গায়ে অদ্ভুত এক শিহরণ এনে দেয়। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই ভেতরে আর ভিডিও করিনি। আসলে সবকিছু কি আর ক্যামেরায় ধরা যায়? কিছু জিনিস শুধু মনের চোখ দিয়ে দেখতে হয়, অন্তর থেকে উপলব্ধি করতে হয়। মায়ের দর্শন করে ফিরে এলাম যখন, তখন ঘড়িতে সময় দুপুর 12টা। তুমি কোথা থেকে ঘুরে এলে? ধারী দেবীর মন্দির দেখে এসছো? খুব ভালো দর্শন হয়েছে আমাদের। এইবার আবার রওনা দেওয়া। এত কিছুর পর এক কাপ চা না খেলে হয় নাকি? মন্দিরের প্রবেশপথের বাইরে বেশ কিছু দোকান আছে, ওখানেই বসে চা খেতে খেতে একটু জিরিয়ে নিলাম। তারপর আবার পথ চলা শুরু। রুদ্রপ্রয়াগ পৌঁছালাম যখন, তখন প্রায় 1টা বাজে, কিন্তু সেদিকে কারো খেয়াল নেই। কারণ সামনে যে দৃশ্য দেখছি তা এক কথায় অপার্থিব। ভারতের পঞ্চপ্রয়াগের এক প্রয়াগ রুদ্রপ্রয়াগ, দুই পবিত্র নদী অলকানন্দা ও মন্দাকিনীর মিলন হয়েছে এখানে। উপর থেকে দুই নদীকে দেখে মনে হয় যেন দুই নৃত্যরতা দেবী আপন ছন্দে মগ্ন হয়ে রয়েছেন। তবে স্থানীয় মানুষদের বিশ্বাস, এই দুই নদীর সঙ্গমস্থলে বসে নারদ মুনি দেবাদিদেব মহাদেবের তপস্যা করেছিলেন। নারদ মুনির তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে রুদ্ররূপে দর্শন দেন। তাই এই জায়গাটির নাম হয়েছে রুদ্রপ্রয়াগ। যেমন সুন্দর জায়গা, তেমনই সুন্দর তার নাম মাহাত্ম্য। এখানকার প্রতিটি কোনায় কোনায় যেন ঈশ্বরের বাস। সত্যি এই জায়গার দেবভূমি নাম সার্থক। কিছু
কিছুক্ষণ চুপ করে বসলাম ওখানে, দুই চোখ ভরে উপভোগ করলাম অলকানন্দার অলিক সৌন্দর্য আর মন্দাকিনীর মোহময় রূপ। তারপর আবার যাত্রা শুরু। রুদ্রপ্রয়াগের ঘোর কিছুটা কাটতেই বুঝলাম প্রচন্ড খিদে পেয়েছে। তবে খিদে পেলেই তো আর হলো না, ভালো দেখে একটা রেস্টুরেন্ট খুঁজে পেতে বেশ খানিকটা সময় লাগলো। ওমকারা রেস্টুরেন্ট বেশ সুন্দর, সাজানো গোছানো পরিপাটি একটা রেস্টুরেন্ট। অফিসু কি অর্ডার দিচ্ছ? দেখো, একটু দেখে নাও ভালো করে। হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো, অর্ডারটা দিয়ে দাও। তবে এই রেস্টুরেন্টের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য যেন এই রেস্টুরেন্টের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। লক্ষ্য করলাম এখান থেকে চারপাশের পাহাড়ের প্রকৃতিও কিছুটা অন্যরকম, একটু বেশি সবুজ, একটু বেশি মনোরম। আমরা তো উপভোগ করছি, কিন্তু কৃষিও সমানভাবে উপভোগ করছে সবকিছু। লাঞ্চে অর্ডার করলাম ভেজ থালি আর লাস্সি। তারপর আরাম করে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে লাঞ্চ করলাম। এমন ধীর স্থির শান্ত সুন্দর জীবনের স্বপ্নই তো বোধহয় কম বেশি আমরা সবাই দেখি, তাই না? খাওয়া দাওয়া সেরে যখন আবার রওনা দিলাম, তখন বেলা গড়িয়ে 3:30। এগিয়ে চলেছি দিনের শেষ গন্তব্য চোপতার দিকে। গাড়ি কিছুটা এগোতেই বুঝলাম আবার সেই সকালের ঠান্ডা আমেজটা একটু একটু করে ফিরতে শুরু করেছে। পথের দুপাশে তখন যেন পাইন, ফার্ন আর রডোডেনড্রনের বন্যা। লাল গোলাপি রডোডেনড্রনের ছোঁয়ায় দূরের পাহাড়গুলোর গায়ে ভারী মিষ্টি এক লালচে আভা খেলছে। এখানে কয়েকটি কথা বলে রাখা ভালো। উত্তরাখণ্ড হিমালয়ের কোলে অবস্থিত পাইন, দেবদারু আর রডোডেনড্রন দিয়ে ঘেরা শান্ত নিরিবিলি এক গ্রাম চোপতা। যেহেতু গ্রামটি ঘন জঙ্গলে ঘেরা, তাই এখানে পাকা বাড়ির সংখ্যা খুব কম, বেশিরভাগই টেন্ট জাতীয় থাকার জায়গা। ফরেস্ট অঞ্চল বলেই হয়তো তুঙ্গনাথ যাত্রীরা অনেকেই চোপতায় না থেকে উখিমঠ বা গুপ্তকাশীতে থাকেন। তবে উখিমঠ বা গুপ্তকাশী থেকে তুঙ্গনাথ ট্রেকের সূচনাস্থলের দূরত্ব প্রায় 20-30 কিলোমিটার, আর চোপতা থেকে তুঙ্গনাথ ট্রেকের সূচনাস্থলের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। তাই আমরা চোপতাতেই থাকার সিদ্ধান্ত নিই। যখন চোপতা পৌঁছালাম তখন 5টা বাজে। আমরা উঠেছি চোপতা মিডোজে। সত্যি ছবির মতো সুন্দর জায়গা। চোপতা জায়গাটি এতটাই সুন্দর যে বাস্তব না স্বপ্ন দেখছি সেটা ঠিক ঠাহর করা যায় না। আকাশ পরিষ্কার থাকলে টেন্টের সামনে থেকেই ত্রিশূল, নন্দাদেবী এবং চৌখাম্বা সহ বিশাল হিমালয় পর্বতমালার দৃশ্য উপভোগ করা যায়। এতটাই নিরিবিলি জায়গা যে দূর থেকে ভেসে আসা পাখির ডাকও স্পষ্ট শোনা যায়।
মন দিয়ে শুনলে পাতা ঝরার বা শিশির পড়ার শব্দ শুনতে পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। টেন্টের সামনে সবুজ ঘাসের গালিচা, দেখেই মনে হলো গা এলিয়ে দিয়ে সবুজ ঘাসে প্রাণ ভরে শ্বাস নিয়ে ডুবে যায় প্রকৃতির অপার সৌন্দর্যে। তবে এখানে দুটি সমস্যা রয়েছে। প্রথমত, এখানে ইলেকট্রিসিটি নেই, শুধু রাতের বেলা সৌর বিদ্যুতের সাহায্যে আলো জ্বলে। দ্বিতীয় সমস্যাটি হলো জলের। যদিও আমি পার্সোনালি কখনো জলের অভাব বোধ করিনি। প্রতিটি টেন্টে 2টি ডাবল সাইজ বেড আর পর্যাপ্ত পরিমাণে কম্বল রয়েছে, কারণ চোপতায় রাতের দিকে বেশ ঠান্ডা পড়ে। সঙ্গে রয়েছে আয়না আর একটি টি টেবিল। টেন্টের বাইরের ব্যালকনিতে বসার জন্য চেয়ার টেবিলও রয়েছে। বাথরুমটিও বেশ বড়। বাথরুমে আধুনিক কমোড, বেসিন থেকে শুরু করে আস্ত একটা জলের ট্যাঙ্কিও রয়েছে। সব মিলিয়ে বেশ সুন্দর ব্যবস্থা। সব থেকে ভালো হলো এখানকার ওনারের ব্যবহার। ভারী অমায়িক মানুষ। কৃষুর খাবার বানিয়ে দেওয়ার জন্য যে কত অন্যায় আবদার করেছি ওনার কাছে, আর প্রতিবারই উনি হাসি মুখে সব আবদার রেখেছেন। টেন্টের সামনেই এনাদের কিচেন কাম ডাইনিং এরিয়া। কাঁচ দিয়ে ঘেরা ভারী সুন্দর একটা ডাইনিং এরিয়া। সবকিছু ঘুরে দেখে ফ্রেশ হয়ে টেন্টের বাইরে এসে দেখি পাহাড়ের গা বেয়ে পাইন, দেবদারু, রডোডেনড্রনের পাতা ছিঁড়িয়ে একটু একটু করে সন্ধ্যা নামছে। কি যে সুন্দর সেই মুহূর্তটা, তা ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু মনে হচ্ছে এমন সুন্দর জায়গাও আছে পৃথিবীতে। সেই হিংসা, দেশ, রেষারেষি, মারামারি, ইঁদুর দৌড়ে ভরা পৃথিবী থেকে অনেক অনেক দূরে যেন এক অন্য পৃথিবী। না 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 না, ভুল বলা হলো। পৃথিবী নয়, এ তো স্বর্গ। হাই, আমরা এখন চোপতাই। অসাধারণ কালকে যাবো। জায়গা, তো না। দারুণ। চোপতা মিডোজের এই জায়গাটা দারুণ, মানে অসাধারণ। হাই বিশু, বিশুরও কিছু একটা বক্তব্য আছে, তাই না? বলো। বলে হাই, টাটা। আমরা তিনজনে শুধু দু চোখ ভরে দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি। জানি জানি এই মুগ্ধতার রেশ রয়ে যাবে আজীবন। এবার বিশ্রামের পালা। সারাদিন অনেক ধকল গেছে। খুব শিগগিরই হাজির হব গল্পের পরবর্তী অংশ নিয়ে।